হাওড়ায় ফের অগ্নিকাণ্ড, লোহার ছাঁটের গোডাউনে আগুন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় বিষাক্ত ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধ। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় নিভল আগুন। দায়ী করা বিভিন্ন জিনিসপত্র থেকে আগুন ছড়িয়েছে। লোহার ছাঁট কারখানার মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। আসছে পরের খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুমকি মেল। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে শুক্রবার সকালে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। ডেকার্স লেনে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। হুমকি মেলের ঘটনায় এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। উইল ব্লাস্ট দ্য গভর্নর। বৃহস্পতিবার রাতে এরকমই হুমকির মেল পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত 12:54 রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়। সূত্রের দাবি তাতে ইংরেজিতে লেখা ছিল উইল ব্লাস্ট দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই মেল পাওয়ার পরই আরও আঁটোসাঁটো করা হয় সিভি আনন্দ বোসের নিরাপত্তা। কিন্তু কলকাতায় তিনি যে পুরোপুরি নিরাপদ তা প্রমাণ করতে এদিনই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। চলে যান ডেকার্স লেনে, চকোলেট উপহার দেন ব্যবসায়ীদের। I am in the street, I am with the people. People can protect me, and the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I am very happy to come here, be with the people. বর্তমানে রাজ্যপাল Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। লোকভবন সূত্রে দাবি হুমকি মেল পাওয়ার পর তা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকও হয়। রাজ্যপাল যদি কোনো এরকম হুমকি পেয়ে থাকেন অবশ্যই সেটা কনসার্ন জায়গাকে জানিয়ে দিন যে এই নাম্বার থেকেই পেয়েছি। সেটা তারপরে যা যা হওয়ার সাইবার সেল বা যারা দেখেন বা যে কনসার্ন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা বের করে নেবেন। রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ নন, যে কোনো সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ প্রান্তিক নাগরিক যদি কোথাও আক্রান্ত হন তার পুরো দায়িত্ব এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে বর্তায়, এবং সেই দায় থেকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে দায়িত্ব এড়াতে পারবে না। কারণ এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতী, প্রশাসনের একাংশ মিলেমিশে একাকার। রাজ্যপালকে হুমকি মেলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সুব্রত দত্ত রায় নামে 68 বছরের এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাদড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না, বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপির সরকার, তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। তার টার্গেট 10 লক্ষের জমায়েত। জোট নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার ফুরফুরা শরীফে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের বাড়িতে গেলেন হুমায়ুন কবির। 1 ফেব্রুয়ারি রবিবার বেলা 1টার দিকে। হ্যাঁ, আমার টার্গেট 10 লক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিনই নাটকীয়ভাবে দল থেকে সাসপেন্ড। তারপর বাবরি মসজিদের শিলান্যাস থেকে শুরু করে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি। বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর এবার তিনি ব্রিগেডের পথে পা বাড়ালেন। রাজ্যে কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট। তার আগে 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু তিনি বিধানসভা ভোটে কার সঙ্গে যাবেন, কার সঙ্গে জোট বাঁধবেন, একটি দলের সঙ্গে নাকি একাধিক দলের সঙ্গে, এই নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের বাড়িতে যান হুমায়ুন কবির। যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার। কদিন আগে তো কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। এদিন হুমায়ুন কবির যখন যান, সেই সময় বাড়িতে ছিলেন না নওশাদ সিদ্দিকী। অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে, সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। আমার জানা নেই ওনাদের অফিসিয়ালি কোনটা আনঅফিসিয়ালি কোনটা। যদি কারো মনে হয় যে তিনি একা লড়ে পারবেন, লড়তে পারেন। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। বাম কংগ্রেস এখনো হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধার কোনো ইঙ্গিত দেয়নি। তাই বারবার প্রশ্ন একটাই, শেষ অবধি হুমায়ুনের সঙ্গে কে যাবেন ভোটের ময়দানে? সেনাবাহিনীর হাতে ব্রিগেড করে দেবে, আর ওই চিড়িয়াখানা ভিক্টোরিয়া এইসব দেখাতে নিয়ে যাবো বলে কিছু লোককে আনবে। হ্যাঁ, চিড়িয়াখানায় ওই নানা রকম সব পশু পাখি ওই সব দেখাতে লোক নিয়ে আসবে, আর কিছু এদিক ওদিক অ্যান্টি তৃণমূল লোকজনকে ও বিভিন্ন ভাবে তাদের 2-4 জনকে পাঠাবে। তো কি এসে গেল? তো সিপিএমও তো ব্রিগেড করেছে, অমুক করেছে, তো যারা যায় তারা কি সিপিএম কে ভোট দিয়েছে? সিপিএম তো শূন্য। এমন ভাবেই করেছে যাতে পারমিশন কোনো কিছুই না হয়, বলবে আমরা চেয়েছিলাম তো আমরা করতে পারিনি। 2 তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা। মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সংগঠন কিছু করবার কথা ভাবছে। এগুলো সব পিছনে অনেক খেলা আছে, অনেক নাটক আছে। স্বাধীনতার আগে পশ্চিমবাংলায় মানে বাংলায় মুসলিম লীগ শক্তিশালী ছিল এবং হিন্দু মহাসভাও বেশ শক্তিশালী ছিল। স্বাধীনতার পর পশ্চিমবাংলায় মুসলিম লীগের এমএলএ ছিল, এমপি ছিল, হিন্দু মহাসভার এমএলএ ছিল, এমপি ছিল, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ধর্মভিত্তিক এই রাজনীতিকে পছন্দ করেনি। ব্রিগেড সমাবেশ 1 ফেব্রুয়ারি, আর ঠিক তার 9 দিন পরেই শুরু হতে চলেছে মসজিদ নির্মাণের কাজ। সোমনাথ মিত্র, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।